আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোথি। পর্ব 1। 7 বছর পর দেশে ফিরেছেন খান বংশের দুই বড় ছেলে আরিশ খান এবং রাদিফ খান। এই 7 বছর রাদিফ খান দেশে ফিরতে চাইলেও আরিশ খান একটাবারের জন্য দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনও ফিরত না যদি না সময় তাকে ব্যর্থ করত। ঢাকা গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে নামিদামি বংশ, আর 5টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট 4 ভাই 1 বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাদিফের বাবা মেঝো, ওনার নাম মাহমুদ খান। ওনার রাদিফের পাশাপাশি আরও একটি ছেলে আছেন, ছেলের নাম আমজাদ খান আয়ান, বয়স 23, এবার ভার্সিটি 3rd ইয়ারে পড়েন। সেজু চাচ্চু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে, বড় মেয়ে রোদেলা খান রোদ, বয়স 20, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ছোট মেয়ে আয়শা খান ফারি, বয়স 18, এবার ইন্টার 1st ইয়ারে। ছোট চাচ্চু, ওনার নাম ইউনুস খান। ওনার 3 মেয়ে, প্রথম মেয়ে সুমাইয়া খান ইভা, বয়স 19, ভার্সিটি 1st ইয়ারে। দ্বিতীয় মেয়ে মারিয়া খান জ্যোথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। তৃতীয় মেয়ে মুনিয়া খান মুনি, বয়স 11, ক্লাস 4-এ পড়েন। আরিশ ওর বাবার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামিদামি জায়গায় তাদের প্রতিষ্ঠান অফিস আছেন, এবং কি দেশের বাহিরেও তাদের ব্যবসার কাজকর্ম করা হয়। তাদের খান বংশ অন্য আরও একটি নাম আছে, মিজারনি বংশ, যার মানে পূর্বপুরুষদের থেকে গঠিত রাজনৈতিক ঢাকা গুলশান এলাকার মিজারনি বংশ। নাম নিলেই এক নামে লোক তাদেরকে চেনে। তাদের এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রান্তিক ছিল মূলধন, যেখানে থেকে বিস্তারিত আজকের সাম্রাজ্য। ওই যে হাতে হাত, সেখানে ইতিহাসের রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনও ধরে রেখেছেন, এবং তাদের দেখলেই মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক সুতায় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাই ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়ে সব দেশের সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করেন। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপি পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি ও আর্মি হলে মিটিংয়ে বসেছিলেন। সেখানে গণ্ডগোল হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিলেন, নাকি ওনাকে খুঁজে পাননি। ওনারা বংশগত রাজনীতি হওয়ার কারণে ভাইদের খুঁজে পায়নি বলে 2জন পুলিশকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এতেও কাজ হয়নি বলেও ওনারা নিজেরাই খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা ওনারা ভেবে নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রাদিফ 7 বছর পর দেশে ফিরছেন, তাই তাকে নিতে তার বাবা, বড় আব্বু, তার ছোট ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতেই রাদিফকে টলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদিফকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাদিফের পাশে ধরে লাকেজ হাতে নেমে আসছেন আরিশ খান। রাদিফের সাথে আরিশ খানকে দেখে সবার চোখকে বের হওয়ার উপক্রম হলো। সবার পায়ের কদম যেন ওখানেই থেমে গিয়েছেন। সবাই শুধু আরিশের চোখে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছেন। আরিশের বাবা আরিশকে দেখে আবেগ ধরে রাখতে না পেরে চোখে পানি ছেড়ে দেয়, দৌড়িয়ে যায় ছেলের কাছে। ততক্ষণ আয়ান ও তার প্রাণবন্ত বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়িয়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাঁক করে বললেন, ভাই তুমি দেশে ফিরেছ? আমার না নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসী কিছু নেই। আর ছাড়, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো গা ঘেঁষাঘেঁষি করি? ওদের কথার মতো সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরতে যাবে, তখনই আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান ওনাকে বলে দে আমার কারো বাড়তি আদিক্ষেতার প্রয়োজন নেই। সাফওয়ান খান আর কথা বাড়ালেন না। ছেলে যে ওনার প্রতি গভীর রাগ ক্ষোভ জমে আছে সে বিষয়ে উনি আগে থেকে অবগত, এবং কি তার ছেলে যে কতটা পরিমাণ জেদি তেরা সেটা সে আগে থেকেই ভালো মতোই জানে। সে এই 7 বছরে ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজের ইচ্ছায় দেশে ফিরেছেন, তাই সে আর বাড়তি কোনো ঝামেলা করতে চান না। ছেলে না হয় কিছুদিন থাকুক, তারপরে না হয় সব মানিয়ে নেওয়া যাবে। রাদিফদের তাড়া দেয় সবাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরছেন, তাই মা চাচিদের রান্নাঘরে হরেক রকমের রান্নার বেহারি চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত। কিরে, লেবুর শরবতটা কি বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু। হ্যাঁ ভাবি, সব হয়ে গিয়েছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন। আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না। লিমা খান রাদিফের আম্মু। মেজো জায়ের কথা শুনে বুকটা ধক করে ওঠে ওনার ছেলেটাকেও তো আজ 7টা বছর ধরে দেখে না।
মুহূর্তে ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবে আজ ওনার ছেলেটা ওনার কাছে থাকতো, ওনারও ওই বুকটা ভরা থাকতো, কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলে আজ তার থেকে অনেক দূরে। ওই সব অপয়া মেয়েটার জন্য হয়েছে। উনি মনে মনে শপথ করে যেন অপয়ার জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন। সেই মেয়েকে উনি কোনো দিনই শান্তিতে থাকতে দেবেন না। ওনার এসব ভাবার মধ্যেই সেতো যা মেহজাবিন খান, ছোট যা মোমেনা খান মুখের হাসির আর্তনাদ ওনার কানে আসে। রাদীপরা চলে এসেছেন। উনি আর এসব নিয়ে বেশিক্ষণ ভাবলেন না। শরবতের গ্লাস হাতে নিয়ে বসার ঘরের উদ্দেশ্যে গেলেন। দরজায় রাদীপদের পাশাপাশি আরিশকে বসার ঘরে ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণ প্রিয় ছেলেকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলেন, ওনার মতো ওনার বাকি যায় মুখে একই রিয়াকশন, এরকমই অবস্থা। ওনার হয়তো এটা আশা করেনি। কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাই করে ছুটে যায় আরিশের কাছে। রাদীপ ও যে এত বছর পর দেশে ফিরেছেন সেটা যেন কারো মাথায় নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশের এত বছর দেশে ফিরেনি কেন তা জানতে ব্যস্ত। এসব দেখে রাদীপ কিছুটা বিরক্ত ভাবভঙ্গি নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন পাওয়ার জন্য বলল, আম্মু আমাকে এক গ্লাস লেবু শরবত দাও তো, অনেক জার্নি করেছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদীপের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ দৌড়িয়ে এসে বলে, আমি রুমে জানালা থেকে দেখলাম আরিশ ভাই এসেছেন। কই সে? এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাদীপের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাদীপকে দেয়। বসার ঘরে সবাই হইচই শুনে ইভামণি ও সিঁড়ি বেয়ে নিচে এসে নিচ থেকে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মনি দৌড়িয়ে এসে রাদীপের পাশে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তবে সবাই তো তোমরা এখানে আছো। ফারি আর জ্যোতি কোথায়? ফারি আপু তো রুমেই আছেন, আর জ্যোতি আপু পরীক্ষা দিতে গিয়েছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদীপের দিকে তাকায়। পরে ওভাবেই তাকিয়ে ড্রেভিল মার্কা হাসি দিয়ে রাদীপ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে বলল। সবশেষে বড় একটা বক্স ওর সামনে টেবিলে রেখে মোমেনা খানের দিকে তাকিয়ে বলল, মামুনি এটা জ্যোতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব। ফারি নিচে এসে ওর গিফটগুলো বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি ও ফারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, ভাইয়া রাদীপ ভাইয়া তো এতগুলো গিফট নিয়ে এসেছে, তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরিশ মমতাময় মাকে বুকের কাছ থেকে সরিয়ে মনি গাল দুটো টেনে বলল, আনবো না কেন, আমিও সবার জন্য গিফট এনেছি, একটু অপেক্ষা করো, সবার গিফট দেব। রাদীপ আরিশের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আইসে গিফট আনছি। আমার গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুরি সাজছেন। আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে রুমে যেতে নিলেই ফারি বলে, ভাইয়া তোমার মৌয়ের জন্য কিছু আনোনি? আরিশ কথাটা শুনলো, তবে পিছন ঘুরে তাকালো না। নিজের মতো করে রুমের দিকে হন হন করে অন্য একটি টলি নিয়ে চলে গেল। যানজটহীন পরিবেশে বৈশাখী রৌদ্র গরমের উত্তাপ মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গিয়েছে। এত কড়া রোদ, ধুলোবালি পরিবেশ মুহূর্তে কালো মেঘে আচ্ছানি হয়ে গিয়েছেন। বৈশাখ মাস বলে কথা, হবেই না কেন? ধুম করে যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরে যেন ধুমছে বৃষ্টি নামবে, হলোও তাই। মধু মধু আকাশে সর্বশক্তি নিয়ে যেন পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। যদি মাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছিল, বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায়, তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়ার কারণে মন্দ কথা শুনতে হতে পারে, তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসলেন। কারণ আর দেরি করলে বাসায় এসে হাজারটা কথা শুনতে হবে তার, এবং কি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা না করেই এই সিদ্ধান্ত। তাই এসে ভিজা কাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে ভিজায় 2 দিন ধরে ঠান্ডা লেগে আছেন, আজ আবারও ভিজলো। শরীরটা ঠিক থাকলেই হয়, পরীক্ষা আল্লাহ আল্লাহ করে ভালো করে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু জ্যোতির হয়তো সেই কপাল নেই। তাকে সাপোর্টই বা করবে কে? তার কপালে তো কোনো কিছুই নেই। তাই সে এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফারি জ্যোতিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে ওর রুম থেকে দৌড়িয়ে জ্যোতির রুমে এসে হাজির হয়। মৌ, তোমাকে কতবার বলবো, তোমার এখন পরীক্ষা চলছে, এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছো, জ্বর আসলে তখন দেখবে কে? তোর পরীক্ষা কে দেবে? ফারির আগে দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে বলল কথাগুলো। জ্যোতি ফারির কথা শুনে শোয়া থেকে উঠে বসে
কেউ তাকে ভালোবাসুক আর না বাসুক, না সাপোর্ট করুক, এই একজন আছে যে ওকে সবসময় সাপোর্ট করে, ভালোবাসে। তবে ও একা এটাও বললে ভুল হবে, ইভাও সেও জ্যোতিকে ভীষণ ভালোবাসে এবং সবসময় সাপোর্ট করে। তবে ইভা জ্যোতির আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে তার থেকেও ফারিয়া ওকে ঠিক অনেক বেশি ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে, বাদ দে, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দেব। ও হ্যাঁ, তোকে না কতবার বলছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা আমি জানি, আপনাকে কোনো কথা বললে তো আপনি তা শোনেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদীপ ভাই এসেছেন। কি, ভাইয়া চলে এসেছে বলে রুম থেকে দৌড়ে যেতে নিলেই ফারি আবারও বলল, সাথে আরিশ ভাইও এসেছেন। জ্যোতির পা দুটো যেন ওখানেই থেমে গিয়েছে। আরিশের নাম শুনে নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না, তার সমস্ত শরীর মৃদু কাঁপছে। তাই কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যা বলছিস না?